ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন, যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি এবং আমরা বলেছি যে 7 জন বিচারপতি, যার মধ্যে 4 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন, 3 জন ছিলেন রাখার পক্ষে। আমি ফাইনালি যেটা বলেছি আদালতের সামনে, যেহেতু সংবিধান এবং আমাদের আইন মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তার ইতিপূর্বে প্রদত্ত কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা, রিভিউ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে ওনারা এই রায়টি পুনর্বিবেচনা করতে পারেন এবং এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। এখন এর কনসিকুয়েন্স হিসেবে আপনারা বলছি, যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন, তাহলে পূর্বের যে রায়, খায়রুল হক সাহেবের যে রায়, সে রায়টি আমাদের আর বিচারিক, আমরা বলি দৃষ্টান্ত, প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। ওনারা আজকে যে রায়টি দিবেন সেটি। আবার যদি কোনো কারণে আমাদের আপিলটা যদি নামঞ্জুর করেন, তাহলেও কিন্তু একই রকম কনসিকুয়েন্স হবে। সুতরাং ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। আমি বিএনপির পক্ষ থেকে এই রায়টি, বিচারপতি ABM খায়রুল হকের রায়টি পূর্ণাঙ্গভাবে রিভিউ করার জন্য আবেদন করেছি এবং ইতিপূর্বে আমাদের সিনিয়র যেটা বলেছেন, আমরাও বলেছি যে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সুতরাং এই রিভিউ অ্যালাউ হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনীটি কার্যকর হবে, এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি।